হ্যালো গাইস, ভালো আছো সবাই? জি স্যার। ওকে, সরি অ্যাবাউট দ্যাট। গত শনিবারে ক্লাস আমার কম্পিউটারটা ডিস্টার্ব করছিল। আজকেও ক্লাস নিতে পারবে কিনা একটু সন্দেহ ছিল, হ্যাং হয়ে যায়। তা যাই হোক, এখন মোটামুটি ঠিক হয়েছে। ওকে, আমরা শুরু করি। আজকে থেকে আমরা বেসিক্যালি স্টিল মেকিং প্রসেস গুলো দেখবো। এখানে বলা হয়েছে মডার্ন স্টিল মেকিং প্রসেস। তোমরা জানো যে মডার্ন স্টিল মেকিং প্রসেস বলতে আমরা সাধারণত বেসিক অক্সিজেন স্টিল মেকিং প্রসেস, যেটা কনভার্টারে ইউজ করা হয়, সেটা আমরা মিন করি। এন্ড এট দ্য সেম টাইম আরো একটা মিন করি, যেটা হলো আর্ক ফার্নেস প্রসেস, ইলেকট্রিক আর্ক প্রসেস বা ইলেকট্রিক প্রসেস। আরেকটা ছিল ওপেন আর্ক প্রসেস। আমরা ওপেন আর্ক প্রসেস নিয়ে ডিসকাস খুব একটা করিনি, আমরা ইন্ট্রোডাকশনে যতটা পেরেছি সেরেছি, বিকজ বর্তমান দুনিয়া থেকে ওপেন আর্ক প্রসেস অলমোস্ট রিমুভ হয়ে গেছে। তো দুটো মোস্ট ইম্পর্টেন্ট প্রসেস যেটা আছে সেটা হলো বেসিক অক্সিজেন প্রসেস, কনভার্টার প্রসেস, টপ ব্লোয়িং or bottom blowing or both, and ইলেকট্রিক আর্ক প্রসেস। যদিও তোমরা জানো আমাদের দেশে আরেকটা প্রসেস আছে, যেটা হলো ইন্ডাকশন ফার্নেস মেল্টিং প্রসেস, যেটা আমাদের দেশে সবচেয়ে বেশি ইউজ হয়ে থাকে। আমাদের দেশ বললে ভুল হবে, আমাদের আশেপাশে দেশগুলোতে, পার্টিকুলারলি ইন্ডিয়াতে, এবং আমাদের দেশে ইন্ডিয়া থেকে এসছে। তো এটা নিয়েও আমরা হয়তো একটা দুটো ক্লাস ট্রাই করবো। তো আজকে থেকে আমরা শুরু করতে যাচ্ছি যে বেসিক অক্সিজেন প্রসেস। তার আগে দুটো ক্লাস আমরা ব্যয় করব। আজকে আমরা খুব সামারাইজ ফর্মে দুটো ক্লাস শেষ করব। সেটা হলো যে কি ধরনের চার্জ ইউজ করা হয়ে থাকে, কি ধরনের রিফ্র্যাক্টিভ ইউজ করা হয়ে থাকে, এবং কিছু প্রি ট্রিটমেন্ট করা হয় আমাদের আসল স্টিল মেকিং প্রসেস শুরু করার আগে। আমরা জানি যে স্টিল মেকিং প্রসেস একটা রিফাইনিং প্রসেস, অর্থাৎ যেখানে কার্বন, সিলিকন, ম্যাঙ্গানিজ এগুলো তো আছেই, তার সাথে মোস্ট ইম্পর্টেন্টলি সালফার এবং ফসফরাস রিমুভ করা হয়। কিন্তু এখন বর্তমান যুগের কনসেপ্ট যেটা হয় যে এই স্টিল মেকিং প্রসেসটা মোটামুটি ভাবে শুধু সালফার ফসফরাস রিমুভাল প্রসেসের মধ্যে লিমিটেড হয়ে গেছে, তাও খুব লিমিটেড কোয়ান্টিটিতে। মেল্টিং প্লাস কিছু রিফাইনিং করা হয়। এর কারণ হলো যে বাকি প্রসেস গুলো আসলে সালফার, সিলিকন, ম্যাঙ্গানিজ, তারপরে কার্বন, এগুলো ইউজুয়ালি আগেই ট্রিটমেন্ট করা। কার্বনের কথা বাদ দিই, কার্বন না, সিলিকন, ম্যাঙ্গানিজ, সালফার, ফসফরাস এগুলো প্রি ট্রিটমেন্ট করা হয়। প্রি ট্রিটমেন্ট মানে হলো যে ব্লাস্ট ফার্নেসের থেকে, যেহেতু বাই দ্য ওয়ে, যেহেতু আমরা এখানে বলতেছি দিস ইজ দ্য মডার্ন ইন্টিগ্রেটেড স্টিল মেকিং প্রসেস, সুতরাং ব্লাস্ট ফার্নেস থেকে যে লিকুইড পিগারনটা আসলো, সেই আইদার ব্লাস্ট ফার্নেসে অথবা ব্লাস্ট ফার্নেস থেকে ঢালার সময়, অথবা ব্লাস্ট ফার্নেস থেকে লিকুইডটা আমাদের স্টিল মেকিং ফার্নেসে নিয়ে আসা, এই যে সময়টার মধ্যে আছে, এই সময়ের মধ্যেই কিছু প্রি ট্রিটমেন্ট করে সিলিকনটাকে সরিয়ে ফেলা হয়, সালফার ফসফরাসকে সরিয়ে ফেলা হয় টু সিগনিফিক্যান্ট এক্সটেন্ট। অ্যাজ এ রেজাল্ট এই আমাদের যে ফার্নেসটা আমরা ইউজ করছি স্টিল মেকিং এর জন্য, সেটার মধ্যে অ্যামাউন্টটা মানে রিফাইনিং প্রসেস কমিয়ে ফেলা হয়। সো দ্যাট দ্য প্রি ট্রিটমেন্ট প্রসেস। সো একদম অ্যাকচুয়াল প্রসেস, যেটা বেসিক অক্সিজেন প্রসেস শুরু করার আগে আমরা এই দুইটা নিয়ে খুব ব্রিফলি হাইলাইট করি। চার্জ ম্যাটেরিয়াল, রিফ্র্যাক্টিভ ম্যাটেরিয়াল, এটা জাস্ট আমরা ইন্ট্রোডিউস করবো কি ধরনের ম্যাটেরিয়াল ইউজ করা হয়। সো লেট আস ডিসকাস অ্যাবাউট দ্যাট ওয়ান। তো নর্মালি র মেটেরিয়াল যেটা ইউজ করা হয়, ইররেসপেক্টিভ অফ হুইচ প্রসেস ইউ ইউজ ডিউরিং স্টিল মেকিং প্রসেস, আমরা সাধারণত মেটালিক ইউজ করে থাকি। মেটালিক বলতে মিন করা হচ্ছে আয়রনের মেইন সোর্স। So there are some metallic charges and there is some metallic additions in the form of ferroalloys. Auxiliary charge কিছু আছে, ফ্লাক্স দিতে হয়, ডিঅক্সাইড দিতে হয়, you know that very well. আমরা স্ল্যাগ তৈরি করার জন্য আমাদের ফ্লাক্সিং এজেন্ট লাগে, স্ল্যাগ এডিশন, মেটালিক স্ল্যাগ এডিশন বলে এটাকে, স্ল্যাগ মেকিং যে আমাদের এডিশন আছে সেগুলো দিতে হয়। অক্সিডেন্ট অবশ্যই লাগবে, অক্সিজেন লাগবে, ফিউয়েল আছে, ফিউয়েল দিতে হয়। বেসিক ফিউয়েল দিতে হয় না, কিন্তু আমরা যদি আর্ক ফার্নেস করি তাহলে পরে মানে ইলেকট্রিসিটি দিতে হয়। অ্যান্ড অ্যানাদার সিগনিফিক্যান্ট অ্যাডিশন সেটা হলো রিফ্র্যাক্টরিজ। আমরা মেটালিক দেই, এগুলো কনজিউমেবল হিসেবে ট্রিট করতে পারি, আদার অন্যান্য জিনিস যেগুলো আছে সেগুলো কনজিউমেবল হিসেবে ট্রিট করতে পারি, কিন্তু মেইন কনজিউমেবল বলতে
কনজিউমেবলের বেসিক কনসেপ্ট যেটা সেটা হলো রিফ্র্যাক্টরিজ। ঠিক আছে, আমরা মেটালিক দিতে হয় যেটার আগে আমরা ধরে নিতে হয় এটা দিতে হবে, দিতে হচ্ছে, কিন্তু রিফ্র্যাক্টরি কিভাবে কমানো যায় আমরা মেটালিক কমানোর কথা কখনো চিন্তা করিনি। ঠিক আছে, আমরা কমানোর চিন্তা করি যে রিফ্র্যাক্টরিজ কত কমানো যেতে পারে। ঠিক আছে, তো এই জন্যই আমরা মেইনলি রিফ্র্যাক্টরিকে কনজিউমেবল হিসেবে, মানে ট্রু কনজিউমেবল হিসেবে চিন্তা করি। ওকে, সো মেটালিকের মধ্যে কমনলি যেগুলো ইউজ করা হয়, প্রাইমারি সোর্স যেটা আছে আয়রন বিয়ারিং সোর্স, সেটা হলো পিগ আয়রন অথবা ডিআরআই। তো তোমরা ডিআরআই সম্বন্ধে পড়েছো আশা করি ইয়েতে, সরাদি যেটা পড়াচ্ছে আয়রন ম্যাথ নিয়ে, সো এখানে আমি ডিটেল যাবো না। পিগ আয়রন সেটাও পড়েছো হয়তো, সো এটাও যাবো না, জাস্ট হাইলাইট করবো। সো প্রাইমারি সোর্স ম্যাটেরিয়াল যে আয়রন ম্যাটেরিয়াল সেটা হলো আইদার পিগ আয়রন ইন দ্য ফর্ম অফ পিগ আয়রন লাম্প হিসেবে হতে পারে, যেটা বাজারে কিনতে পাওয়া যায়, অথবা কি বলে এটা, ব্লাস্ট ফার্নেস থেকে সরাসরি যে লিকুইড আয়রন চলে আসতেছে, যেটা সরাসরি আমাদের স্টিল মেকিং এ চলে যাচ্ছে, দ্যাট ইজ দ্য লিকুইড পিগ আয়রন, সেটা হতে পারে। সেকেন্ডারি সোর্স একটা আছে আমাদের দেশে যেটা সবচেয়ে বেশি চলে, সেটা হলো স্টিল স্ক্র্যাপ। ঠিক আছে, তো এর মধ্যে আয়রন স্ক্র্যাপও থাকতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে স্টিল স্ক্র্যাপ। And then metallic addition যেগুলো ইউজ করা হয়, ফেরোঅ্যালয়েস, ফেরোসিলিকন, ফেরোম্যাঙ্গানিজ, ফেরোক্রোম, ফেরোমলি, ফেরোভ্যানাডিয়াম, এক্সেট্রা এক্সেট্রা। তো এগুলো আইদার অ্যালয় এডিশন ফর্মে অথবা টু সাম এক্সটেন্ট ডিঅক্সিডাইজিং এজেন্ট হিসেবে ইউজ করা হয়। সো সাধারণভাবে এক টন স্টিল তৈরি করতে গেলে পরে আনুমানিক 1150 এই ধরনের কেজি মেটালিক চার্জ দিতে হয়। তো তার মানে 150 কেজির মতো আমরা সাধারণত ওয়েস্ট হিসাবে চিন্তা করতে পারি, যদিও আমাদের দেশে এর চেয়ে অনেক 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 বেশি হয়। আমরা দুই ধরনের যে স্টিল মানে মেটালিক অ্যাডিশন যেটা করে থাকি, পিগ আয়রন যেটা বললাম, আরেকটা হলো স্ক্র্যাপ। এই দুইটার মধ্যে যদি কম্পেয়ার করি, তাহলে নর্মালি ইলেকট্রিক স্টিল মেকিং ফার্নেস তোমরা জানো, আমরা আগে বলেছি যেটা তৈরি করা হয়েছে সাধারণত স্ক্র্যাপ কেন্দ্রিক এর জন্য। সো অলমোস্ট 95% অর 100% ইভেন ইউজ করা হয় স্টিল স্ক্র্যাপ, এখানে পিগ আয়রনের পরিমাণ ভেরি ভেরি লো। ওপেন আর্থ ফার্নেস 50-50 ধরা যেতে পারে, ওখানে স্ক্র্যাপও ইউজ করা হয় এবং সলিড আর লিকুইড পিগ আয়রন দুটোই ইউজ করা যেতে পারে, স্ক্র্যাপও ইউজ করা হচ্ছে 50%। কনভার্টারের মধ্যে মোস্টলি লিকুইড পিগ আয়রন, ঠিক আছে, মোস্টলি লিকুইড পিগ আয়রন 70-80%, তার সাথে আমরা কিছু স্ক্র্যাপ পরে অ্যাড করি, অ্যাড করা যেতে পারে। কিন্তু আমরা যদি একদম সিম্পল ভাষায় বলি, ইলেকট্রিক স্টিল মেকিং 100% ফর স্টিল স্ক্র্যাপ, কনভার্টার অলমোস্ট 100% ফর লিকুইড পিগ আয়রন, ওপেন আর্থ 50-50। এটা জাস্ট একটা অ্যাপ্রক্সিমেশন হিসেবে বলা হলো, যদিও ইট ক্যান ভ্যারি। ওকে, পিগ আয়রন, সলিড পিগ আয়রন দেখতে এই ধরনের, লাম্প ফর্মে যদি বলি এটাকে বলে মার্চেন্ট পিগ আয়রন। ঠিক আছে, সলিড যে পিগ আয়রনটা আছে সেটা বাজারে মার্চেন্ট পিগ আয়রন হিসেবে কিনতে পাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছ আনুমানিক খুব সম্ভব 15 থেকে 45 কেজি আছে, 15 থেকে 45 কেজির মতো সাইজের একটা পিগ আয়রন দেখতে হয়। অ্যান্ড এটা কেনার সময় একটা জিনিসই সবচেয়ে বেশি করতে হবে, স্পেসিফাই করতে হবে, এর মধ্যে ফসফরাস লেভেল কত। ঠিক আছে, সো সুইডিশ আয়রন যেটা আছে সেটা হলো লোয়েস্ট ফসফরাস লেভেল। অ্যাসিড স্টিল মেকিং প্রসেস যদি তুমি ইউজ করো তাহলে পরে সুইডিশ আয়রন ইউজ করতে হবে, অর্থাৎ যেটার মধ্যে সবচেয়ে বেশি ফসফরাস, সবচেয়ে কম ফসফরাস আছে। জেনারেল পারপাস ফসফরাস যদি পিগ আয়রন থাকে তার মধ্যে অ্যারাউন্ড 0.4 ম্যাক্সিমাম ফসফরাস থাকে। সো ইউ নিড বেসিক প্রসেস, সামটাইমস হাই ফসফরাস কন্টেন্ট পিগ আয়রন পাওয়া যায়, যার মধ্যে মিনিমাম 1.5%. So this is called Thomas iron. So Swedish iron, general purpose pig iron, and Thomas iron. So these are the three varieties of pig iron depending on the phosphorus level. স্ক্র্যাপের মধ্যে আছে, আমরা জানি স্ক্র্যাপ মানে হলো ডিসকার্ডেড প্রোডাক্ট। সো এটা ইউজুয়ালি সেগ্রিগেটেড বাই কম্পোজিশন, সাইজ, গ্রেড। ঠিক আছে, তুমি যখন বিদেশ থেকে কিনবা, বিদেশ থেকে কিনতে গেলে পরে তোমাকে গ্রেড অনুযায়ী কিনতে হবে, সাইজ অনুযায়ী কিনতে হবে। আমাদের দেশে যদিও এই ধরনের কোনো কিছু নাই, আমরা আমাদের দেশে ইম্পর্টেন্ট সোর্স হলো শিপ স্ক্র্যাপ, ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভাইটাল সোর্স। এছাড়াও বিভিন্ন ধরনের স্টিল স্ক্র্যাপ বাজার থেকে কিনতে পাওয়া যায়। এই স্ক্র্যাপ ইজ অফ গ্রেড, অফ গ্রেড বলা হয় যদি এটা সাইজ লিমিটেশন ঠিক মতো মেনটেন করা না হয়, টাইপ অফ দ্য স্ক্র্যাপ সম্বন্ধে তোমার যদি কোনো জানা না থাকে, এবং কোয়ালিটি সম্বন্ধে যদি কোনো জানা না থাকে, তাহলে সেই সমস্ত গুলোকে অফ গ্রেড স্ক্র্যাপ বলা হয়।
আমাদের দেশ থেকে যে সমস্ত স্ক্র্যাপ আসে সেগুলোকে অফগ্রিড স্ক্র্যাপ হিসেবে কনসিডার করা যেতে পারে। তো 3 ধরনের যেটা আসতেছে স্ক্র্যাপের অরিজিন হিসেবে চিন্তা করে, সেটা হলো ইন্টারনাল স্ক্র্যাপ, মানে তোমার ইন্ডাস্ট্রিতে যেগুলো তৈরি হচ্ছে 30-40% টোটাল স্ক্র্যাপ জেনারেটেড। এবং এটার একটা সুবিধা হলো যে তুমি এটা তো নিজে যেহেতু তৈরি করতেছো, তার মানে তোমার মনে করো তুমি স্টিল মেকিং করতেছো, তোমার কোনো জায়গায় কম্পোজিশন অ্যাডজাস্টমেন্ট ঠিক মতো হয় নাই, ঠিক আছে, তো এটা তুমি বাদ দিয়ে দিলা, অথবা তোমার মেকানিক্যাল প্রসেসিং এর সময় ফেটে যাচ্ছে, এই ধরনের কিছু। সুতরাং মেকানিক্যাল অর কেমিক্যাল রিজনে তুমি এগুলো আপগ্রেড করছো, ঠিক আছে, এগুলো দিয়ে আর তুমি রড বানাও নাই, কিন্তু এই যে ইনগট যেগুলো তৈরি হলো বা বিলেট যেগুলো তৈরি হলো, ইউ নো দিস কম্পোজিশন, এগুলোকে তুমি মেল্ট করে যদি আবার স্টিল তৈরি করতে পারো। সো দিস আর দ্য ইন্টারনাল স্ক্র্যাপ অর হোম স্ক্র্যাপ অফ নন কম্পোজিশন। সো দ্যাটস দ্য গ্রেটেস্ট অ্যাডভান্টেজ। ফ্রম স্ক্র্যাপ, প্রসেস স্ক্র্যাপ যেগুলো বলা হয়, এগুলো হলো বিভিন্ন ধরনের চিপ, স্ট্রিমিং, ফোর্জিং এক্সেট্রা, বিভিন্ন ধরনের প্রসেসে যে সমস্ত জিনিসগুলো ফেলে দেওয়া হয়। কে কথা বলছো? ওকে, ডোরম্যান্ট স্ক্র্যাপ আর অবসলিট স্ক্র্যাপ, যেটা জাস্ট ফেলে দিচ্ছ, তোমার যে কোনো একটা পার্টস নষ্ট হয়ে গেছে, ফেলে দিচ্ছ, সেটাকে বলে ডোরম্যান্ট স্ক্র্যাপ। কিছু ছবি যদি দেখি আমরা, আমাদের দেশে যে সমস্ত স্ক্র্যাপ ইউজ করা হয়, সেই স্ক্র্যাপের ছবি দেখে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি। তোমরা যদি স্টিল ইন্ডাস্ট্রিতে যাও তাহলে পরে হয়তো এটা কাজে লাগতে পারে। দিস ইজ দ্য বান্ডল স্ক্র্যাপ বলে, নাম্বার 1 বান্ডল স্ক্র্যাপ, বড় বড় সাইজে, ঠিক আছে। এগুলো ছোট ছোট সাইজে, বিভিন্ন ধরনের মনে করো ছোট ছোট বোতল, মানে ক্যান বা এই ধরনের জিনিসগুলো, কোকের বোতল এক্সেট্রা এক্সেট্রা, মানে ক্যান কোক থেকে ধরতেছি। তো এই ধরনের স্টিলের যে সমস্ত বোতল আছে, ক্যান আছে, সেগুলোকে কম্প্রেস করে দিয়ে দ্য বান্ডল স্ক্র্যাপ, নাম্বার 2 বান্ডল স্ক্র্যাপ। আর এগুলো বড় বড় শীট আছে এক্সেট্রা এক্সেট্রা। এটা হেভি মেল্টিং স্ক্র্যাপ, এটাকে হেভি মেল্টিং স্ক্র্যাপ বলে। 2 নম্বর হেভি মেল্টিং স্ক্র্যাপ সাইজ দেখে বলতে, এটাকে বলে বুশিলিং। এটা হলো একদম ছোট ছোট বিভিন্ন ধরনের জিনিসপত্র শ্রেডারে নিয়ে গোড়া গোড়া করে ফেলা হচ্ছে। তো দিস দ্য শ্রেডেড স্ক্র্যাপ। আরো কিছু আছে কাস্টম স্ক্র্যাপ। আনফরচুনেটলি কাস্টম স্ক্র্যাপও চলে আসে বা আমাদের ডেলিভারিকে ইউজ করতে হয়। কাস্টম স্ক্র্যাপ কন্টেন্টস হাই কার্বন, হাই এলিমেন্টস, সো কেয়ারফুল থাকতে হবে। আছে স্ক্র্যাপ ছাড়া। আমাকে বকবে না, এই তোমাদের সাউন্ড অফ করো, যদি টার্নিং আছে, ইন্টারনাল রিমেল্টিং স্ক্র্যাপ আছে। আমি আর তোমার সাথে জীবনেও কোথাও যাবো, তুমি আবার রাস্তাতে দেখা হতে এসে আমরা এদের কিছু খাবো না, যদি কাল পারে যদি না হয় তাহলে তো ঠিক আছে, আমারই ভালো, নিও না, আমি খাবো কিন্তু না, এটা এগুলো ঠিক আছে, বুঝছো? আচ্ছা ঠিক আছে, তোমার কিছু অর্ডার টর্ডার দিতে লাগে আমাকে বলো। 16 এর এক ভাইয়ের মাইক অন করা আছে, আপনি একটু ফোর্স মিউট করে দেন। কোথায় মিউট করতে হয়? ফোর্স মিউট কোথায় আছে? স্যার অফ করছে মাত্র, অফ করছে, উনি অফ করছেন। অফ করছেন? স্টুপিডটা কে? ওকে, সো ইন্টারনাল রিমেটেড স্ক্র্যাপ, যেটা ল্যাডেলের মধ্যে যেটা লেগে থাকে, পরে এটাকে স্ক্র্যাপ করে যেটা ফেলে দেওয়া হয়, সেটা হলো এটা স্ক্র্যাপ। তো আমরা ডিফারেন্ট কাইন্ড অফ স্টিলের স্ক্র্যাপ যেগুলো ইউজ করে থাকি, সেগুলো সম্বন্ধে একটা আইডিয়া হলো। এখন কালেকশন অফ স্ক্র্যাপ ইজ ক্যারিড আউট বাই স্পেশালাইজড অর্গানাইজেশন। বাইরে থেকে পার্টিকুলারলি যেগুলো কিনা হয়, বাইরে ডিফারেন্ট অর্গানাইজেশনই আছে, তারা স্ক্র্যাপ সেল করে, এবং এই স্ক্র্যাপ সেল করার জন্য তাদের সেই জন্য স্ক্র্যাপকে সর্টিং করে, বান্ডেল করে, ডিফারেন্ট কম্পোজিশনেরও যদি চাও তুমি, সেটাও তোমার তৈরি করে দিতে পারে, যদিও they become expensive. So assorted scrap হতে পারে অথবা ক্লাসিফাইড ফর্মে হতে পারে, এবং যখন ক্লাসিফাইড ফর্মে হয় তখন
কম্পোজিশনটা জানা থাকে। সো গেল অ্যাসর্টেড স্ক্র্যাপ অর ক্লাসিফাইড স্ক্র্যাপ, কম্পোজিশন জানা থাকতে পারে, কম্পোজিশন জানা নাও থাকতে পারে। এবং ইম্পর্টেন্ট ইস্যু যেটা অ্যাসর্টেড স্ক্র্যাপের মধ্যে যেটা আছে সেটা হলো দে অফেন কন্টামিনেটেড উইথ ডিফারেন্ট কাইন্ড অফ থিং, যেমন সালফার কন্টেন্ট লুব্রিকেটিং অয়েল। আমাদের দেশে পার্টিকুলারলি যেগুলো বিভিন্ন কালেকশন যেটা আসে, অথবা মনে করো শিপইয়ার্ড থেকে যেগুলো আসে, লুব্রিকেটিং অয়েল লাগানো থাকে, সো ইট কন্টেন সালফার, সালফার ভিতরে ঢুকে যাচ্ছে। নন ফেরাস মেটাল আমাদের বিভিন্ন স্ক্র্যাপের মধ্যে দেখতে পাওয়া যায়, যে কপারের একটা বিভিন্ন ধরনের তার, তোমরা ইন্ডাস্ট্রি যদি যাও দেখতে পাবা একদম তারের একটা বান্ডল চলে আসছে, সো পিওর কপার, অলমোস্ট পিওর কপার। এছাড়া গান মেটালের টুকরা চলে আসছে, এক্সেট্রা। সো এবং তার সাথে মোস্ট ইম্পর্টেন্টলি আরেকটা জিনিস চলে আসছে আমাদের দেশে, সেটা হলো সয়েল, রাস্ট এন্ড প্লাস্টিক্স। ঠিক আছে, সয়েল যদি থাকে, সয়েল আমরা জানি যে ইট ইজ অ্যালুমিনো সিলিকেট, তো অ্যালুমিনো সিলিকেট অফ হাই মেল্টিং পয়েন্ট। সো যখন তুমি এগুলো মেল করতেছো, ইট টেকস হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি এবং ইট প্রডিউস হিউজ কোয়ান্টিটি অফ স্ল্যাগস। এজ এ রেজাল্ট তোমার পার্সেন্ট ইল্ড যেটা আছে সেটা একদম একদম কমে যায়। সো এক নম্বর এনার্জি কনজাম্পশন বেড়ে যাচ্ছে, এক নম্বর ইল্ড কমে যাচ্ছে, তো ওভারঅল প্রোডাকশন কস্ট বিকামস ভেরি হাই। তো এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং রিফাইনিং এর সময়ও এই যে এক্সট্রা জিনিসগুলো চলে আসলো, কাস্ট আয়রন যদি চলে আসে, যেহেতু আমাদের দেশে ইন্ডাকশন ফার্নেসে রিফাইনিং হয় না, সুতরাং যদি কাস্ট আয়রন চলে আসে তাহলে তার মানে তার কম্পোজিশনের মধ্যে কি ধরনের মডিফিকেশন হচ্ছে চিন্তা করে দেখো। তো আমরা সাধারণত সেই জন্য যে রড গুলো বাজারে তৈরি করি, মোস্ট কেসেস বড় বড় ইন্ডাস্ট্রি যেগুলো ওয়েল্ডেবল, যেমন বিএসআরএম এক্সট্রিম অথবা 500W, এই ধরনের গ্রেডেড রড যেগুলো তোমরা পাচ্ছ, সেই রডের মধ্যে কম্পোজিশন তারা রিফাইন করে। কিন্তু নর্মাল যে সমস্ত যারা রিফাইনিং মানে কি বলে ল্যাডেল রিফাইনিং যারা করে না, সেই সমস্ত ক্ষেত্রে দেখবে কার্বন লেভেল 0.4 এর কাছাকাছি চলে গেছে, যদি তোমার কার্বন থাকার কথা 0.15। কার্বন আছে ভেরি হাই, ম্যাঙ্গানিজ আছে ভেরি হাই, সালফার ফসফেট কথা বাদে দিলাম। সো এই কার্বন এবং ম্যাঙ্গানিজ ভেরি হাই হওয়ার কারণে কার্বন ইকুইভ্যালেন্ট বলে যে একটা টার্মিনোলজি আছে, যেটা সবগুলো মিলে যেটা একটা ফর্মুলা, এই কার্বন ইকুইভ্যালেন্টের ভ্যালু বিকামস 0.6 এন্ড অ্যাবাভ। ওয়েল্ডেবল স্টিল যদি হয়, ওয়েল্ডেবল স্টিল করতে গেলে পরে তার মধ্যে কার্বন ইকুইভ্যালেন্ট ভ্যালু সাধারণত 0.4 এর কাছাকাছি বা তার নিচে থাকা উচিত, এটা হয়ে যাচ্ছে 0.6, যার কারণে এদের বেন্ডেবিলিটি খুবই খারাপ, ওয়েল্ডেবিলিটি খুবই খারাপ। তো যখন তুমি বিল্ডিং বানাচ্ছ বা কোনো কিছু বানাচ্ছ, রড যখন বেন্ড করতে যাচ্ছে তখন রড ভেঙে যাচ্ছে। তো এই সমস্ত ঘটনাগুলো ঘটছে বিকজ অফ দ্য প্রেজেন্স অফ হার্মফুল এলিমেন্ট ইন দ্য স্টিল, যেটা তোমরা দিচ্ছ অ্যাসর্টেড অবস্থায়, যেটার মধ্যে তুমি কোনো কম্পোজিশন জানো না, যেটার মধ্যে যত ধরনের ভেজাল আছে সব চলে আসতেছে। ঠিক আছে, সো অ্যাপ্রিসিয়েবল পার্সেন্টেজ অফ স্ক্র্যাপ ইজ রাদার ইনকনভেনিয়েন্ট ফর চার্জিং ইন স্টিল মেকিং ফার্নেস, এবং যার জন্য প্রপার প্রিপারেশন অফ স্ক্র্যাপ ইজ হাইলি এসেনশিয়াল, হাইলি এসেনশিয়াল। ঠিক আছে, টু রেইজ প্রোডাক্টিভিটি, টু ইনক্রিজ yield and improve quality, সালফার ফসফেট কমানো, ভালো মতো রিফাইনিং করা, তার মানে আলটিমেট কোয়ালিটি বাড়ানো, yield বাড়ানো, এবং প্রোডাক্টিভিটি বাড়ানো, এই সমস্ত প্রোডাক্টিভিটির সাথে যদি আমি এনার্জিটাকে ঢুকিয়ে দিই, তাহলে পরে যেটা হয় যে কম খরচে হাই কোয়ালিটি হাই কোয়ান্টিটি প্রোডাক্ট তৈরি করতে গেলে পরে স্ক্র্যাপের প্রিপারেশন ইজ এসেনশিয়াল। তো এগুলা মোটামুটি বলছি, এটা আর না যাই। স্পঞ্জ আয়রন সম্বন্ধে দেখতে মোটামুটি এই ধরনের জিনিস থাকে। স্পঞ্জ আয়রন সম্বন্ধে তোমরা অলরেডি জেনেছো যে এটা অলমোস্ট পিওর আয়রন, তার সাথে কিছু সিলিকন ডাইঅক্সাইড থাকে, কিছু আয়রন অক্সাইড থাকে। সো এই অলমোস্ট এটার ক্লাসিফিকেশন করা হয় এর মধ্যে কত পার্সেন্ট আয়রন আছে বা কত পার্সেন্ট আয়রন এর মধ্যে পাওয়া যেতে পারে। সো মেটালাইজেশন, ডিগ্রি অফ মেটালাইজেশন এন্ড আয়রন কন্টেন্ট, এই দুইটা জানা দরকার, এবং এটা মোর দ্যান 90% ইজ এসেনশিয়াল। ঠিক আছে, এদের মধ্যে আর কোনো ভেজাল নাই, এবং ভেজাল না হওয়ার কারণেই স্পঞ্জ আয়রন স্টিল মেকিং এ ডাইলিউট্যান্ট হিসেবে ইউজ করা হয়। তার মানে মনে করো তোমার স্টিল, আমাদের দেশে তো এটা আরো এসেনশিয়াল, তুমি মেল্টিং করছো, কি বলে স্ক্র্যাপ মেল্ট করলা, মেল্ট করার পরে তোমার রিফাইনিং, ওকে মেল্ট করার পরে তুমি ফার্স্ট যখন অ্যানালাইসিস করলা, অ্যানালাইসিস করে দেখলা কার্বন লেভেল ভেরি হাই, ইম্পিউরিটি লেভেল ভেরি হাই, তখন স্পঞ্জ আয়রন অ্যাড করে, যেহেতু স্পঞ্জের মধ্যে আমার ইম্পিউরিটি এলিমেন্ট গুলো খুবই কম। ঠিক আছে, সো এটা ডাইরেক্টলি ডিআরআই হিসেবে ফর্ম করা যেতে পারে। হট ব্রিকেটেড আয়রন আছে, বিভিন্ন নামে এটার
এটাকে ইউজ করা যেতে পারে বা এক্সপ্রেস করা যেতে পারে। স্পেশাল ফিচার্স এর মধ্যে যদি কয়েকটা খেয়াল করি, ফ্রি ফর্ম ইম্পিউরিটি এটাতে কথা বললাম, কন্টেনিং 5 to 8% গ্যাং মেটেরিয়াল সিলিকন ডাইঅক্সাইড থাকে। সো খেয়াল করতে হবে, যত বেশি সিলিকন ডাইঅক্সাইড হবে রিমুভ করতে পারে তত বেশি ক্যালসিয়াম অক্সাইড লাগে, পার্টিকুলারলি আমরা যদি প্রাইমারি প্রসেস কথা চিন্তা করি। ইট শুড বি পোরাস, ইট শুড বি লো ডেন্সিটি, পোরাস লাগে যার জন্য এবং লো ডেন্সিটি থাকে যার জন্য ব্রিকুয়েটিং করতে হয়। ব্রিকুয়েটিং মানে ছোট ছোট সাইজে এটাকে কম্প্রেস করে। কন্টেইন কার্বন থাকে সামটাইমস, সেটা খেয়াল করতে হবে। কন্টেইন আয়রন অক্সাইড থাকে, so and sometimes it is porous and oxidize easily and self ignites easily, যার কারণে স্টোরিং এর সময় খেয়াল করতে হয় যাতে করে স্টোরিং একটু ওপেন থাকে, আলো বাতাস যেন ফ্লো করে সে খেয়াল করতে হবে যাতে এটা বন্ধ করে না থাকে। ফেরোঅয়েলের কথা আমরা জানি, বিভিন্ন ধরনের ফেরোঅয়েল আছে। আমরা রিফাইনিং এর জন্য সামটাইমস ফেরোঅয়েল করি, ডিঅক্সিডেশনের জন্য ফেরোঅয়েল করি এবং অ্যালয় অ্যাডিশনের জন্য ফেরোঅয়েল করি। কমন ফেরোঅয়েল ফেরোসিলিকন, ফেরোম্যাঙ্গানিজ, ফেরোক্রোম, ফেরোমোলি, ফেরোনায়োডিয়াম, ফেরোটাইনিয়াম। সো স্টেনলেস স্টিল তৈরি করতে গেলে পরে এগুলো বেশি বেশি লাগে এবং ওভারঅল কিছু কম্পোজিশন কত আছে সেটা এখানে একটা টেবিল ফর্মে আমরা দিয়েছি। অক্সিলারি ম্যাটেরিয়ালের মধ্যে কিছু আছে ফ্লাক্সিং ম্যাটেরিয়াল, কিছু আছে স্ল্যাগ মেকিং, স্ল্যাগ ফর্মিং ম্যাটেরিয়াল, অ্যান্ড কিছু আছে হলো ফ্লুইডিটি বাড়ানোর জন্য আমরা কিছু করে থাকি। সো লাইমস্টোন, লাইম, বক্সাইট, ফ্লোস্পার, ক্রাস্ট ফায়ার ক্লে আইদার মিক্সার ফর্মে অথবা মিক্সার করে লিকুইড ফর্মে করা যেতে পারে, ঠিক আছে। সো সফেনিং পয়েন্ট কমানো, স্ল্যাগ বেসিসিটি বাড়ানো এবং অ্যাক্টিভিটি অফ অন্যান্য কম্পোনেন্ট সেগুলো বাড়ানোর জন্য, কমানোর জন্য আমরা অক্সিলারি ম্যাটেরিয়াল ইউজ করা হয়। টেবিলের ফর্মে যদি দেখি, তো দিস ইজ যত ধরনের আমরা ইউজ করে থাকি তার একটা বড় কম্পোজিশন দেওয়া আছে এবং তাদের পারপাস গুলো এখানে উল্লেখ করা আছে। তো অক্সিডেন্ট আমরা জানি, অক্সিজেন ইজ দ্য মেইন সোর্স। যদি আমরা প্রাইমারি ফার্মিং প্রসেস বলি তাহলে পর অক্সিজেন আমরা ব্লো করি, এয়ার এখন খুব একটা ব্লো করি না আমরা। আর আরেকটা মেইন সোর্স হলো আমরা সলিড ফর্মে যদি ইউজ করি তাহলে আয়রন অক্সাইড। তো এই হলো আমাদের মোটামুটি অক্সিজেনের সোর্স। এটা নিয়ে আলাপ না করি। রিফ্র্যাক্টরি যেগুলো ইউজ করা হয় ডিপেন্ডিং, আমরা আগেই বলেছি ভাইটাল জিনিস, ঠিক আছে। সো স্ল্যাগ ফর্মিং এর সময় এরা সামটাইমস এটা ফিউজড হয়ে যায়, সামটাইমস এটা রিঅ্যাক্ট করে স্ল্যাগের মধ্যে চলে আসে, মেটালের মধ্যে চলে আসে, এবং যার জন্য রিফ্র্যাক্টিভ এরোশন ইজ একটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, ঠিক আছে, এবং যেটা কস্ট এন্ড কোয়ালিটিকে এনহ্যান্স করে, ঠিক আছে। তো যার কারণেই আমাদের রিফ্র্যাক্টরি যেটা ইউজ করতে হবে সেটা ভেরি হাই ডিমান্ড এবং হাই কোয়ালিটি স্ল্যাগ রিফ্র্যাক্টরি ইজ এসেনশিয়াল, ঠিক আছে। বিভিন্ন প্রপার্টি তার লাগে, যেমন টেম্পারেচার একটা ইস্যু, হাই টেম্পারেচার প্রসেস যেহেতু এটা, সুতরাং টেম্পারেচার সাস্টেন হতে হবে। বিভিন্ন ধরনের করাসিভ রিঅ্যাকশন হচ্ছে, তো এটা যাতে সাস্টেন করতে পারে সেই ধরনের থাকলে খুব ভালো হয়। প্রেশার নিতে হবে, অথবা আমরা বড় বড় সলিড লাম চার্জ করতেছি, যদি মনে করো স্ক্র্যাপ চার্জ করি, বড় বড় মনে করো শিপ ব্রেকিং এর টুকরা চার্জ করতেছি, তো এটা যায়নি ইম্প্যাক্ট করতেছে। সো ইম্প্যাক্ট করার সময় যাতে রিফ্র্যাক্টিভ লাইনিং খসে ভেঙে পড়ে না গেল, ঠিক আছে। তো এই ধরনের বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট আমরা রিফ্র্যাক্টরির মধ্যে দিতে হয়, ঠিক আছে। ওকে, সো কিভাবে করে আমরা সেটা যদি খেয়াল করি, সো এটা আইদার ব্রিক ফর্মে দিতে পারি, আমরা বিল্ডিং যেভাবে কনস্ট্রাক্ট করি সেরকম ব্রিক লেয়ার বাই লেয়ার দিতে পারি, অথবা ইট ক্যান বি কাস্টেবলস। কাস্টেবলস মানে হলো যে অলরেডি প্রিকাস্ট করে বিভিন্ন ফর্মে আনা থাকে, সেগুলোকে আমরা জাস্ট লাগিয়ে দিলাম, ঠিক আছে। মনে করো একটা রাউন্ড একটা শীটের মতো থাকে, সো এটা আমরা বসিয়ে দিলাম, ঠিক আছে। আরেকটা ইম্পর্টেন্ট যেটা সেটা র্যামিং মাস বলে বা র্যামিং ম্যাটেরিয়াল যেটা বলে, এটা হলো পাউডার ফর্মে থাকে। সো তুমি এটা পানির সাথে মিশিয়ে একটা পেস্ট তৈরি করবা, পেস্ট তৈরি করার পরে বডির মধ্যে জাস্ট পেস্ট হিসেবে লাগিয়ে দিলা, পেস্ট হিসেবে লাগিয়ে দেওয়ার পরে এটাকে হিট দিতে হয়। সো ফার্নেস অন করে দিলা, এটা হিটে আস্তে আস্তে এটা সিন্টারিং হয়ে যাবে। সো দিস ইজ দ্য কমন 3 টাইপের রিফ্র্যাক্টরি আমরা ইউজ করে থাকি। ক্লাসিফিকেশন কম্পোজিশন ওয়াইজ হবে, ফর্ম ওয়াইজ হবে এবং রিফ্র্যাক্টরিনেস ওয়াইজ হবে, সেটা বোঝা যাচ্ছে। আদার প্রপার্টি যেগুলো আছে, স্ট্রেংথ হতে পারে, ডেন্সিটি কত, স্পলিং রেজিস্ট্যান্স মানে হলো যেটা খসে পড়ে যাওয়ার টেন্ডেন্সি কত, ঠিক আছে, থার্মাল এক্সপানশন কন্ট্রাকশন কত, সেটাও আমাদের জানা দরকার। সো দিস ইজ দ্য কমন প্রপার্টি usually required for a refractory material.
Composition wise, it could be basic এবং neutral. We know that. Physical form অনুযায়ী আমরা ব্রিক বলতে পারি, ইনসুলেটিং ম্যাটেরিয়াল। ওকে, ইনসুলেটিং ম্যাটেরিয়াল কথা বলি নাই। এক ধরনের ফোমি শীটের মতো আছে, ঠিক আছে, একটা লেয়ার্ড শীট। তোমরা কখনো দেখেছো কিনা, মনে করো এই সাদা সাদা ফোমি ম্যাটেরিয়ালের একটা প্লাস্টিক শীটের মতো থাকে, সাধারণত প্যাকেজিং এ ইউজ করা হয়। এখানেও ওই ফোমি শীটের মতো দেখতে, কিন্তু এটা রিফ্র্যাক্টরি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। ফর এক্সাম্পল গ্লাস উল বলে একটা আছে, কখনো যদি দেখে থাকো, ফাইবারের দিয়ে একটা শীট তৈরি করা হয়, লং ফাইবারের শীট তৈরি করা হয়। ফাইবার গুলো কিসের, আইদার সিলিকা হতে পারে যদি আমি অ্যাসিড লাইনিং করি, অথবা অন্যান্য ম্যাটেরিয়ালের হতে পারে, যে প্লাটিনাম অক্সাইড হতে পারে, জিরকনিয়া হতে পারে, অক্সিজেন বড় হবে। সো এই ধরনের সিরামিক ফাইবারের শীট তৈরি করা হয়, এবং যে শীটটা ইনসুলেটিং ম্যাটেরিয়াল হিসেবে। সো তুমি প্রথমে মনে করো ওই যে ফার্নেসটা যখন তৈরি করা হয়, এই ফার্নেসে আগে স্টিলের একটা ফর্মা করতে হয়, স্টিলের ফর্মা করার পরে তারপরে ওখানে ওই শীটটা দেওয়া হয়, তারপরে ভিতরের দিকে আসে হলো তোমার রিফ্র্যাক্টিভ ম্যাটেরিয়াল। সো ইট কুড বি ব্রিক, ইট কুড বি মনোলিথিক হ্যাভিং গ্লাসের কথা আমরা যেটা বলেছি। লুজ ম্যাটেরিয়াল যেটা দিবা কিভাবে, আগে পেস্ট করতে হয়, পেস্ট করে তুমি জাস্ট পেস্ট বসে দিলা, অথবা গানিং একটা জায়গায় কন্টেনারে আছে, সেটাকে বিল্ডিং বানাইছে, রাস্তাঘাট তৈরি করার সময় দেখবা একটা পাইপে হোজ পাইপে করে ওটার মধ্যে স্প্রে করতেছে, সেই ধরনের স্প্রে করে দেওয়া যেতে পারে। ওকে, প্রপার্টির কথা আমরা উল্লেখ করেছি, সেটা না গেলাম। এখানে ওভারঅল একটা আইডিয়া দেওয়া হয়েছে যে ধরনের রিফ্র্যাক্টর ইউজ করা হয়, তার বিভিন্ন কম্পোজিশন, কোন অবস্থায় তার কন্ডিশনটা ভালো, তার একটা আইডিয়া দেওয়া হয়। সো কনজাম্পশনের কথা যদি চিন্তা করি, সাধারণত 20 থেকে 100টা হিট রিফ্র্যাক্টরি চলে, এবং কনজাম্পশনের কথা চিন্তা করি যদি অ্যারাউন্ড 30 কেজি পার টন অফ স্টিল। সো খেয়াল করে দেখো অনেক সিগনিফিকেন্ট কোয়ান্টিটি রিফ্র্যাক্টরি লাগে, এবং যার কারণেই হিট যায়, একবার লাইনিং দেওয়ার পরে কত হিট যায় সেটা একটা ইম্পর্টেন্ট ইস্যু, ঠিক আছে। এবং এটা যাতে কত বেশি করা যায় সেটার জন্য যত ধরনের প্রসেসটা করা হয়। সো হাই কোয়ালিটি রিফ্র্যাক্টরি লাগে, এবং তার আমরা এটা দেখতে পারি। সো হিট যাতে বেশি যায় তার জন্য তোমাকে হাই কোয়ালিটি রিফ্র্যাক্টরি দিতে হবে, প্রসেসটা তোমার অপটিমাইজ করতে হবে, যে টেম্পারেচার বেশি কম, বা রিফাইনিং কি অবস্থা, রিফাইনিং যদি কম করতে পারো তাহলে আরো ভালো। সো এটা কম করার জন্য আমরা প্রি-ট্রিটমেন্টের কথা একটু পরে বলছি। সো রানিং হিট প্রপারলি, রিপ্লেসিং ফুললি, রেগুলার মেইনটেনেন্স যেগুলো আছে, সো এই ধরনের জিনিসগুলো করে তোমাকে এফোর্ট দিতে হবে, যাতে করে রিফ্র্যাক্টরি যত বেশি কম খরচ হয়, কম, এবং এই রিফ্র্যাক্টরি লাইফ যাতে বাড়ানো যায়, অথবা টোটাল নাম্বার অফ হিট যাতে বাড়ানো যায়। তো এই হলো আমাদের একটা ক্লাস। আমরা আরেকটা যদি দেখি, ওকে, সো দেখতে পাচ্ছ তো? ওকে, সো এটা হলো লিকুইড মেটাল প্রি ট্রিটমেন্ট। কেন করা হয়, কিভাবে করা হয় সেটা আমরা আলাপ করবো না খুব একটা, কারণ এগুলো অলরেডি আমরা গত 3-4টা ক্লাসে আমরা আলাপ করেছি। সো প্রি ট্রিটমেন্ট হলো অ্যাডজাস্টমেন্ট ইন কম্পোজিশন অ্যান্ড টেম্পারেচার। So that is the main reason for pre-treatment. Adjustment in composition is dominating, এবং nowadays এমন অবস্থা হয়ে গেছে যে প্রি-ট্রিটমেন্টটাই ডমিনেটিং হয়ে গেছে, যাতে করে আমরা ফাইনালি যখন মেল্টিং করি, প্রপার স্টিল মেকিং ফার্নেসে যখন আমরা মেল্টিং করি, রিফাইনিং অপারেশনটা খুবই কম থাকে, এবং মেইনলি এটা মেল্টিং অ্যান্ড কার্বন রিয়াকশনের মধ্যেই থাকে। তার মানে আমরা সালফার, ফসফরাস, সিলিকন, ম্যাঙ্গানিজ এগুলো সব সাথে ফেলেছি। সো দিস ইজ দ্য এক্সট্রিম কেস। ইন জেনারেল যেটা হয়, মোস্টলি রিমুভ করা হয়। তার মানে ফাইনালি যে আমরা স্টিল মেকিং করি সেখানে অল্প পরিমাণে এই সালফার, ফসফরাস রিমুভ করা হয় বেশিরভাগ, আর কার্বন রিমুভ যেহেতু প্রি ট্রিটমেন্টের মধ্যে করা হয় না। তো বেশিরভাগ ক্ষেত্রে যেটা করা হয়, মোস্ট ইম্পোর্টেন্ট গুলাই রিমুভ করে ফেলে দেওয়া হয়েছে, কিছু থাকে তো কার্বন রিফাইনিং এর সময় এবং তারপরে অল্প সময় ব্যয় করা হয় যাতে করে এই রিঅ্যাকশন হয়।
আরো এক্সট্রিম যেটা আছে সেটা হলো যে তুমি স্টিল মেকিং এর সময় শুধু কার্বন রিমুভাল করেই তুমি ছেড়ে দিলা, অথবা মেল্টিং করেই ছেড়ে দিলা, আর কিছুই করলা না, ওইটা তোমার যে যেটা আছে ল্যাডেল যেটা এখানে আছে সেকেন্ডারি অপারেশন যেখানে করা হয়, সেই সেকেন্ডারি অপারেশনের সময় ল্যাডেলের মধ্যে বাকি জিনিস সারা হয়, শুধু মেল্টিংটা এখানে সেরে ফেলা হয়, যদি আমরা স্ক্র্যাপ মেল্টিং এর কথা চিন্তা করি। তো এই ধরনের এক্সট্রিম কেসেও এখন নাওয়াডে অ্যাভেলেবল আছে, ঠিক আছে। তো সাধারণত এই যে প্রি ট্রিটমেন্টের কথা আমরা বলছি, এগুলো জাপানিজ অর্গানাইজেশন গুলো শুরু করেছে, জাপানিজ ইন্ডাস্ট্রি গুলো শুরু করেছে ইনিশিয়ালি। প্রথম দিকে অপারেশন করতো যেটা, সেটা ডিসিলিকনাইজেশন, তার মানে প্রথম ট্রিটমেন্ট যেগুলো এসছে সেটা হলো সিলিকন রিমুভালের জন্য। তো বেশিরভাগ সিলিকনটাই, তার মানে 0.15 এর নিচে সিলিকন লেভেল নিয়ে আসা হয়। পরবর্তী পর্যায়ে আরো কিছু প্রসেস ডেভেলপ হয়েছে ফর সালফার রিমুভাল, ফর ফসফরাস রিমুভাল, কোনো কোনো সময় দুইটা একসাথে রিমুভাল। তো এই ধরনের প্র্যাকটিস গুলো ইউজুয়ালি হয়। এবং সালফার ফসফরাস কিভাবে রিমুভ করে আমরা জানি, কার্বনেশিয়াস ম্যাটেরিয়াল দিতে হয়। সো ইট কুড বি জাস্ট লাইম, বার্ন লাইম হতে পারে, ক্যালসিয়াম ফ্লোরাইডও হতে পারে, এবং ক্যালসিয়াম কার্বনেট হতে পারে, এবং সোডিয়াম কার্বনেটও হতে পারে, তারপর সোডিয়াম এখানে ইউজ করছি। সো ইম্পর্টেন্ট বেনিফিট অফ প্রি-ট্রিটমেন্ট যেটা হলো ability to produce steels with phosphorus and sulfur content lower than otherwise achievable. সো যদি আমি প্রি-ট্রিটমেন্ট না করি তাহলে পরে স্টিল মেকিং এর সময় যদি আমি এইগুলো রিমুভ করি তাহলে পরে এত কম লেভেলে এই স্টিল মেকিং এটা সম্ভব না, কারণ এটা করতে গেলে পরে তোমার process become complicated, lining become corroded more and more, so it become more expensive. যার জন্য এই কনভার্টার প্রসেস বা বেসিক অক্সিজেন প্রসেসের মধ্যে যাতে কম রিফাইনিং করা হয় তার জন্য এগুলো আগে ট্রিটমেন্ট করে ফেলা হয়। সো আগে ট্রিটমেন্ট করলে পরে লেভেলে যদি একটু ফার্নেসে যদি একটু রিফাইনিং করা, সো উই ক্যান অ্যাচিভ লোয়ার লেভেল অফ সালফার এন্ড ফসফরাস। ইম্পর্টেন্ট বেনিফিট অফ প্রি-ট্রিটিং সিলিকা, রিডিউস কেমিক্যাল। সিলিকা ট্রিটমেন্ট করলে পরে খেয়াল করে দেখো, সিলিকা ট্রিটমেন্ট আমরা মোস্টলি, যেহেতু আমাদের লাইনিং থাকে বেসিক, মোস্টলি লাইনিং বেসিক থাকে, যেহেতু কন্ডিশন থাকে সালফার এবং ফসফরাস রিমুভ করাটা আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের মেইন টার্গেট। সো বেসিক যদি লাইনিং করো, এখন যদি তোমার লিকুইডের মধ্যে সিলিকন বেশি থাকে তাহলে পরে সিলিকন ডাইঅক্সাইড ফর্ম করবে এন্ড ইট অ্যাটাকস দ্য লাইনিং। সো যার কারণে সিলিকন যদি তুমি আগে সরিয়ে ফেলতে পারো তাহলে পরে এভরিথিং বিকাম সিম্পল। So reduce chemical attack on basic refractory lining and use of only minimal amount of slag making fluxes. ঠিক আছে, যত বেশি সিলিকা থাকবে ওয়াতে তত বেশি ক্যালসিয়াম অক্সাইড দিতে হবে যাতে করে সিলিকনটাকে সরিয়ে ফেলা, সিলিকন ডাইঅক্সাইড সরিয়ে ফেলা যায়। সো তার মানে বেশি স্ল্যাগ ফর্ম করবে, বেশি ক্যালসিয়াম অক্সাইড ইউজ করতে হবে, রিঅ্যাকশন বেশি হবে, সো এভরিথিং বিকামস কমপ্লিকেটেড। সো এই সমস্ত অ্যাডভান্টেজের কারণে প্রি ট্রিটমেন্ট করা হয়, ঠিক আছে। So pre-treatment of hot metal to remove silicon, sulfur and phosphorus prior to basic oxygen steel making has gained worldwide acceptance. এখন মোটামুটি সব জায়গায় এটা করা হয়। ডিসিলিকাইজেশন প্রি-ট্রিটমেন্ট নরমালি করা হয় না, এগেইন যেহেতু হাইলি সিলিকাস স্ল্যাগ ফর্ম করে। তো যে সমস্ত মেথড আমরা ইউজ করি ফর প্রি-ট্রিটমেন্ট সেখানে নাওডেজ সিলিকন রিমুভ করা হয় না, এবং সিলিকন রিমুভ করার জন্য মেইনলি তারা টার্গেট করে হলো ব্লাস্ট ফার্নেস। কেন ব্লাস্ট ফার্নেস টার্গেট করা হয়? আমরা জানি ব্লাস্ট ফার্নেস ইজ অ্যান অক্সিডাইজিং প্রসেস, রিডিউসিং প্রসেস। তো হট মেটাল যেটা তৈরি করা হচ্ছে সেই হট মেটালের মধ্যেই যেন সিলিকন কম আসে, সো ব্লাস্ট ফার্নেসে অথবা ব্লাস্ট ফার্নেসকে ঢালার সময় সিলিকন রিমুভ করা হয়। সো আমরা ইন জেনারেল যদি দেখি তাহলে ফার্স্ট যেটা প্রসেসটা হলো, এই প্রসেসটা 57 থেকে 70 এর মধ্যে এই প্রসেসটা আছে। সো ব্লাস্ট ফার্নেসে মেল্টিং করলা, মেল্টিং করার পরে ল্যাডেলে রিফাইনিং দেওয়া। সো ব্লাস্ট ফার্নেসে লিকুইড পিগারেন্ট তৈরি হলো, ল্যাডেলে স্টিল তৈরি করা হচ্ছে। সো দ্যাটস আ প্রসেস। সো ব্লাস্ট ফার্নেস থেকে যেটা আসলো সেটাকে প্রথমে ডিসালভারেশন করা হয়, এটা প্রথমে আসে। সো ডিসালভারেশন ইজ দ্য ইনিশিয়াল স্টেজ অফ প্রি-ট্রিটমেন্ট। তারপরে ডিসালফারাইজড লিকুইড মেটালকে বেসিক অক্সিজেন ফার্নেসে, যেটাকে এলডি ফার্নেস বলে, সো এলডি ফার্নেসের মধ্যে তুমি রিফাইনিং করে স্টিল তৈরি করলা এবং পরে ভ্যাকুয়াম ট্রিটমেন্ট করে অক্সিজেন রিমুভ করলা। সো দ্যাট ইজ দ্য ইনিশিয়াল প্রসেস, ঠিক আছে। সো এই ডিসালফারাইজেশনটা তোমার প্রি-ট্রিটমেন্ট প্রসেস। এরপরে সেকেন্ড স্টেজে যেটা আসলো, এই ব্লাস্ট ফার্নেস থেকে লিকুইড নিয়ে ডিসালফারেশনও করা হলো এবং ডিসিলিকনাইজেশনও করা হলো। সো ডিসিলিকনাইজেশনটা আসলো, এই প্রসেসটা শুরু হলো।
তারপরে ব্লোয়িং যখন করা হয় ল্যাডেলের মধ্যে, সরি কি বলে আমাদের কনভার্টার প্রসেস, যেটা বেসিক ফার্নেসের যে ফার্নেসটা, সেই ফার্নেসে কম্বাইন্ড ব্লোয়িং করা হলো। তার মানে টপ ব্লোয়িং অ্যাজ ওয়েল অ্যাজ বটম ব্লোয়িং, দুইটা ব্লোয়িং প্রসেস করা হলো। ডিসালফারেশনও এখানে বাকি ডিসালফারেশন করা হলো, তারপরে ভ্যাকুয়াম ট্রিটমেন্ট করে অক্সিজেন করা হলো। সো দ্যাট ইজ দ্য সেকেন্ড পিরিয়ড অফ মডার্নাইজেশন জাপানিজরা করলো। লাস্টলি বা এখন যেটা করে সেটা হলো ডিসিলিকেশন করে, তারপরে ফসফোরেশন ডিসালফারেশন করে, কম্বাইন্ড ব্লোয়িং এ ডিসালফারেশন করে, ভ্যাকুয়াম ট্রিটমেন্ট করে, অথবা সিম্পলি ভ্যাকুয়াম ট্রিটমেন্ট করে। এটা হলো তোমার কি বলে এটাকে, ওই ল্যাডেল ডিফাইনিং বা সেকেন্ডারি ট্রিটমেন্ট প্রসেস যেটা আছে, আলাদা করে সেকেন্ডারি ট্রিটমেন্ট প্রসেসের মধ্যে এই জিনিসটা করে। তো ডিভিশন অফ রিফাইনিং ফাংশনটাকে দুই জায়গায় ভাগ করে ফেলা হচ্ছে। দিস ইজ দ্য থার্ড পিরিয়ড। সো এইভাবে আলটিমেটলি স্টিল মেকিংটা ডেভেলপ হয়েছে, মডার্নাইজেশন হয়েছে, এবং প্রি ট্রিটমেন্ট প্রসেস গুলো ক্যারিড আউট হয়েছে। কোথায় কোথায় ক্যারিড আউট হয় সেটা যদি আমরা খেয়াল করি, সো দিস ইজ আওয়ার ব্লাস্ট ফার্নেস। ডিসিলিকেশনটা আইদার ব্লাস্ট ফার্নেসে করা হচ্ছে, অথবা ব্লাস্ট ফার্নেস থেকে যখন ঢেলে ফেলা হচ্ছে ল্যাডেলে, সেই ল্যাডেলে ঢালার সময় এখানে সিলিকন রিমুভ করার জন্য কিছু অ্যাডিশন করা হচ্ছে, আইদার ম্যাঙ্গানিজ ওর অথবা আয়রন ওর। তার মানে এই অক্সিজেনের সোর্স যেটা, সেটা এখানে অ্যাড চার্জ করে সিলিকন রিমুভ করা হচ্ছে। ঠিক আছে, তারপরে হট মেটালটা এই ধরনের একটা ভেসেলে নেওয়া হয়, যেটাকে বলা হয় টর্পেডো কার। টর্পেডোর মতো দেখতে, সেই জন্য টর্পেডো কার বলে। তো টর্পেডো কারে নিয়ে যাওয়া হয়, টর্পেডো কার নিয়ে যাওয়ার পরে এটা আবার যদি ডিসিলিকেশন প্রয়োজন পড়ে, ডিসিলিকেশন করা হলো, করার পরে তারপরে এটাকে স্ল্যাগ গুলোকে সরিয়ে ফেলা হলো, তারপর এটাকে নিয়ে যাওয়া হচ্ছে, এটা ডিফারেন্ট হতে পারে অথবা সেম টর্পেডো কারে হতে পারে যদি স্ল্যাগ সরিয়ে ফেলা যায়। তারপর এখানে ডিফসফোরেশন করা হচ্ছে। ডিফসফোরেশন করা হচ্ছে কি দিয়ে? সোডা অ্যাশ দিয়ে। সোডা অ্যাশ আলাদা জায়গায় তৈরি করা হয়, সেটা এখানে অ্যাড করে ডিফসফোরেশন করা হলো, তোমার স্ল্যাগ সরিয়ে ফেলা হলো, বাকি লিকুইডটা নিয়ে তোমার কনভার্টারে অক্সিজেন ব্লোয়িং করে মেইন স্টিল তৈরি করা হলো। সো দ্যাটস দ্য pre-treatment process using torpedo car. So that this is one process. Second process হলো টর্পেডো কারে হচ্ছে, কিন্তু ডিফারেন্ট ওয়েতে করা হচ্ছে। ঠিক আছে, এইখানে যে দেখো ডিফসফোরেশন করা হচ্ছে। তো এখানে আমরা প্রথমে যেটা করি, ডিসিলিকেশন রিয়েজেন্ট তৈরি করা হচ্ছে, এটাকে গ্র্যানুলার করে, যদি আমরা মনে করো একটু আগে যেটা বলা ম্যাঙ্গানিজ যদি তৈরি করি, সো ম্যাঙ্গানিজ অক্সাইডের পেলেট তৈরি করা হচ্ছে, বা অন্যান্য যে যদি কোনো ওর দেই সেটাগুলো দিয়ে নিয়ে আমরা এখানে একটা প্রসেস, এটা হলো আমরা ল্যাডেল বলতে পারি। সেই ল্যাডেলে এটাকে রিফাইনিং করা হচ্ছে, ডিসিলিকেশন করা হলো, স্ল্যাগ গুলোকে সরিয়ে ফেলা হয়, তারপর লিকুইডটা নিয়ে আবার একটা টর্পেডো নিয়ে এখানে ডিফসফোরেশন এজেন্ট গুলো নিয়ে ডিফসফোরেশন করা হলো, তারপরে স্ল্যাগটা সরিয়ে ফেলা হলো, তারপরে কমপ্লেন বোয়িং এর স্টিল তৈরি করা হলো। এই স্ল্যাগটাকে নিয়ে আবার এখানে ট্রিট করে ওইখানে আবার অ্যাড করতে পারি। সো এই হলো মোটামুটি ওভারঅল প্রসেস। সো এখানে উইথ লাইম স্কেল সল্ট ইন টর্পেডোটা, সল্ট বলতে সোডিয়ামের যে সমস্ত সল্ট ইউজ করা হয়। থার্ড আরেকটা যেটা ট্রান্সফার ল্যাডেল ডিফাইনিং টার্মিনোলজি শব্দ যেটা আসলো, ব্লাস্ট ফার্নেস থেকে লিকুইডটা নিয়ে ল্যাডেলে চার্জ করা হলো, স্কেল অ্যাড করা হচ্ছে, মিল স্কেল অ্যাড করে এখানে তোমার রিফাইনিং করতে, মানে অক্সিজেনের সোর্স আমরা দিলাম, সিলিকন সরিয়ে ফেললাম, সরিয়ে ফেলার পরে তারপরে এটা নিয়ে আবার এখন আমাকে প্রিপেয়ার করতে হচ্ছে সালফার ফসফরাস রিমুভ করার জন্য। বেসিক্যালি সালফার, নট ফসফরাস। সো সালফার রিমুভারের জন্য তোমার ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম ফ্লোরাইড এক্সেট্রা অথবা স্কেল অক্সিজেন সোর্স, সেটা ইউজ করা হচ্ছে যদি তুমি অক্সিজেন ব্লো না করো। ঠিক আছে, সামটাইম অক্সিজেন ব্লো করা হয়, এখানে দেখো অক্সিজেন ব্লো করা হচ্ছে। সো দুইটা জিনিসই হতে পারে, আইদার অক্সিজেন ব্লো করা হচ্ছে অথবা স্কেল দেওয়া হচ্ছে অক্সিজেন সোর্স হিসাবে। যেটাই দাও না কেন, ল্যাডেলের মধ্যে রিফাইনিং হচ্ছে। দিস ইজ দ্য ল্যাডেল রিফাইনিং প্রসেস। আমাদের দেশে কিছু কিছু ইন্ডাস্ট্রিতে ফ্যাসিলিটি আছে, করে কিনা সেটা তার উপর ডিপেন্ড করে। তো এখান থেকে তুমি সালফার রিমুভ করে ফেললা, সালফার রিমুভ করার পরে এরপরে তুমি এটাকে নিয়ে তোমার স্টিল মেকিং প্রপারে ফার্নেসের মধ্যে তুমি এটাকে স্টিল তৈরি করলাম। সো এই হলো আমাদের বিভিন্ন ওয়েতে আমরা স্টিল প্রি ট্রিটমেন্ট করার যে সমস্ত টেকনিক গুলো আছে সেগুলো উল্লেখ করা হলো। রিয়েজেন্ট যেটা ইউজ করা হয়, তো সেটা যদি খেয়াল করি সামারাইজ ফর্মে যদি বলি, তাহলে সোডা অ্যাশ যেটা ইউজ করা হয় সালফার অ্যাশের ফসফোরেশনের জন্য, ইট ইজ দ্য মোস্ট এফেক্টিভ। ঠিক আছে, ক্যালসিয়াম কার্বাইড ম্যাঙ্গানিজ গ্রানুল ইউজ করা হয়, সেটা ডিসালফারেশনের জন্য খুবই এফিশিয়েন্ট। ফসফোরেশন করা যায় যেহেতু ক্যালসিয়াম আছে।
এই মিল স্কেল এগুলো যেগুলো আছে সেগুলো হলো ডিসিলিকেশন, তার মানে এরা মেইনলি হলো অক্সিজেন সোর্স, ঠিক আছে, মেইনলি অক্সিজেন সোর্স। সো এরা অক্সিজেন সোর্স হিসেবে কাজ করে। ডিসিলিকেশন আগে করতে হয় যদি করার প্রয়োজন পড়ে, পরে আসে হলো এই ট্রিটমেন্ট গুলো টু রিমুভ সালফার এন্ড ফসফরাস। লোকেশন আমরা দেখলাম যেটা ব্লাস্ট ফার্নেসের রানারে ইউজ করতে পারি, ট্রান্সফার লেডারে করতে পারি, অথবা টর্পেডো টাইপের ভেহিকেলে আমরা ইউজ করতে পারি। বেনিফিট যদি খেয়াল করি, কয়েকটা ছবির মাধ্যমে এখানে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, খেয়াল করো। ট্রানজিশন অফ লেডার রিফাইনিং করা হচ্ছে। সো আমরা যত এই প্রি ট্রিটমেন্টটা করব, হট মেটালের সিলিকন কন্টেন্ট কমে যাচ্ছে। তো যত বেশি রিফাইনিং করবা তত তুমি সিলিকন কমে যাচ্ছে। সো ফাইনালি তুমি যখন স্টিল মেকিং করবা 0.15 বিশিষ্ট সিলিকন দিয়ে করতেছো। সো 0.15 সিলিকন থাকে আমার কোনো সমস্যাই নেই। সো আর সিলিকন রিফাইনিং এর প্রয়োজন পড়ছে না। স্ল্যাগ ভলিউম কমে যাচ্ছে, ফাইনালি স্ল্যাগ ভলিউম তুমি জেনারেট করবা, যত বেশি ল্যাডি রিফাইনিং করবা ফাইনালি স্ল্যাগ ভলিউম তত বেশি কমে যাবে, ক্যালসিয়াম অক্সাইড অ্যাডিশন তত বেশি কম লাগবে। ইনিশিয়াল সিলিকন কন্টেন্ট যত বেশি থাকে স্টিল মেকিং এর সময়, ক্যালসিয়াম অক্সাইড তত বেশি দিতে হয়। সো ইনিশিয়ালি যদি কার্বন 0.15 এর সিলিকন নিয়ে তুমি যদি স্টিল মেকিং শুরু করো, তাহলে পরে ক্যালসিয়াম অক্সাইড লাগে হলো মাত্র এই মনে করো 15 কেজি বা টন। তোমার যদি কি বলে লিকুইডের মধ্যে যদি সিলিকন 0.4 থাকে, তাহলে তুমি দিতে হচ্ছে 30 কেজি, অলমোস্ট ডাবল লাগছে। স্ল্যাগ ভলিউমের কথা, যত বেশি তোমার স্ল্যাগ ভলিউম বেশি থাকবে তত বেশি ম্যাগনেসিয়াম অক্সাইড ডিসোলিউশন ইন দ্য রিফ্র্যাক্টরি ফর্ম রিফ্র্যাক্টরি হবে। সো এটা একটা রিফ্র্যাক্টিভ কনজাম্পশন কমে যাবে যদি তুমি ইনিশিয়াল প্রি ট্রিটমেন্ট গুলো করো। ইনিশিয়াল সিলিকন লেভেল যত বেশি হবে তত বেশি ডিফসফোরাইজেশন রেশিওটা তত কম হবে। তার মানে বাতের মধ্যে সিলিকন যদি কম থাকে তাহলে পরে তোমার ডিফসফোরেশন বেশি পাওয়া যায়, বেশি ফসফরাস। আমরা মনে আছে ফসফরাস কন্ডিশন হিসেবে বলছিলাম যে বাতের মধ্যে যত বেশি সিলিকন থাকে, মানে কার্বন থাকে, এগুলো অক্সিজেন নিয়ে নেয়, অক্সিজেন নিয়ে নিলে পরে তোমার এই ডিফসফোরেশন কম হয়। সো সিলিকন বাতে কম থাকলে পরে তোমার ডিফসফোরেশন বেশি হবে। সো these are the common benefits যেগুলো আমরা এখানে উল্লেখ করলাম গ্রাফিক্যাল মাধ্যমে। সো বাই রিডিউসিং সিলিকন কন্টেন্ট হট মেটাল, ওকে, বাকি এই সবগুলোতে এখানে উল্লেখ করে দিয়েছি। কি কি প্রসেস ইউজ করা হয় সেগুলো বেসিক প্রিন্সিপাল গুলো আমরা আগেই আলাপ করে ফেলেছি, এখানে জাস্ট একটু হাইলাইট করা হয়েছে। তো এগুলো নিয়ে আমরা আর উল্লেখ করছি না। বিভিন্ন যে প্রসেস গুলো আছে সেই প্রসেসে কোনটা এফিসিয়েন্সি বেশি, যদি আমরা মিল স্কেল লাইন দেই রানারের মধ্যে তাহলে 80-90% এফিসিয়েন্সি। তো সেই জন্যই আমরা বলেছি যে ফার্নেসের মধ্যে এটা না করে, ফার্নেস বলতে মিন করছি যে স্টিল মেকিং ফার্নেস, সেখানে না করে আগেই ব্লাস্ট ফার্নেসকে ঢালার সময় যদি রানারে সিলিকনটা সরিয়ে ফেলাই তাহলে সবচেয়ে বেশি এফিসিয়েন্সি পাবে। ঠিক আছে, যত অন্য দিকে যাওয়া ট্রান্সফার লেভেলে যদি করি তাহলে আমি 45% এফিসিয়েন্সি পাই। ম্যাঙ্গানিজটা কি আমাদের ডিজায়ার ইম্পিউরিটির মধ্যে? স্টিলের মধ্যে জি স্যার। ম্যাঙ্গানিজ তোমার স্টিলের স্ট্রেন্থ দেয় হলো কার্বন এবং ম্যাঙ্গানিজ, ঠিক আছে। সো ম্যাঙ্গানিজ তোমাকে অ্যারাউন্ড 0.6 থেকে 1 বা ওকে বেশি ম্যাঙ্গানিজ দিলে পরে আবার এটা কি তোমার ওই বেন্ডেবিলিটি ওয়েল্ডেবিলিটি কমে ফেলে। সেই জন্য অ্যারাউন্ড 0.8 যদি আমি ধরি, 0.6 to 0.8 দ্যাটস দ্য ডিজায়ার্ড লেভেল। যত বেশি ম্যাঙ্গানিজ দিবা তত বেশি তার স্ট্রেন্থ বাড়বে, কার্বন যত দিবা তত বেশি কার্বন স্ট্রেন্থ বাড়বে। তো আমাদের দেশে যদি হাই গ্রেডের স্টিল তৈরি করে, মানে 60 গ্রেডের স্টিল যেটা বলে, তার মানে হলো ইল্ড স্ট্রেন্থ 60 psi, আরেকটা আছে 40 গ্রেডের স্টিল, 40,000 psi হলো তার ইল্ড স্ট্রেন্থ। তো 60 গ্রেডের psi এর স্টিল যখন তৈরি করা হয় তখন আমাদের দেশের লোকজন যেহেতু রিফাইনিং করতে পারে না বা রিফাইনিং হয় না, যার জন্য তখন বাতে মধ্যে সিলিকন বাড়িয়ে দেয়, কার্বন বাড়িয়ে দেয়। তো কার্বন বেড়ে দেয় আপ টু 0.35, 0.4 পর্যন্ত কার্বন হয়ে যায়। ম্যাঙ্গানিজ 1.3, 1.4 পর্যন্ত চলে যায়, অনলি বিকজ যাতে করে ইল্ড স্ট্রেন্থ 60% বাড়ায়। তো এই ধরনের জন্য ম্যাঙ্গানিজ লাগে, ঠিক আছে। ওকে, সো টেম্পারেচার লস একটা হয় যেহেতু আমরা সলিড চার্জ করছি। তো ইন জেনারেল অক্সিডেশন, সিলিকন অক্সিডেশনের জন্য টেম্পারেচার লস হয়। যদি অক্সিজেন দেই তাহলে কোনো সমস্যা নেই, টেম্পারেচার কোনো প্রবলেম হয় না। ওকে, এগুলো নিয়ে আমি কোনো আলাপ না করি, শুধু লাস্টে এই স্লাইডটাই আমি রাখি। ডিসফসফোরেশন ডিসালভারেশন করার জন্য যে সমস্ত মেথড আছে, আমরা যে ক্যালসিয়াম অক্সাইড অ্যাড করি সেই ক্যালসিয়াম অক্সাইডটা ফ্লাক্সি ম্যাটেরিয়াল যেটা এখানে দেওয়া হয়েছে টর্পেডো কারে
নাইট্রোজেনের সাথে ইন্ডাকশন করে হতে পারে, সোডিয়াম কার্বনেট ইউজ করা যেতে পারে। যে এগুলা যেহেতু পাউডার ফর্মে অ্যাড করা হয়, সেখানে একটা ক্যারিয়ার গ্যাস লাগে, ঠিক আছে, যেটা আমি অক্সিজেন মনে করো ব্লো করছি। সো এই সমস্ত পাউডার গুলো এগুলো পাউডার ফর্মে, নট লাম্প ফর্ম, ঠিক আছে, যেহেতু রিঅ্যাকশন এনহ্যান্স করা দরকার। তো যখন পাউডার ফর্মে এগুলো দেওয়া হয়, সুতরাং একটা গ্যাসের মাধ্যমে এটা ব্লো করা হয়। সেই গ্যাসটা আইদার হতে পারে নাইট্রোজেন, হতে পারে ইনার্ট গ্যাস, অথবা অক্সিজেন দিয়েও সামটাইমস করা হয়, যাতে করে এটা অক্সিডেশন হেল্প করে, ঠিক আছে। তো এই সাধারণত কিছু মেথড আছে, যার মধ্যে কোনটা কত পার্সেন্ট রিমুভ হয় সেগুলো এখানে দেওয়া হয়েছে, উল্লেখ করা হয়েছে। এগুলো আগের পাঠে আছে, আমরা ওই সালফার রিমুভার সময় অলরেডি উল্লেখ করে দিয়েছি। তো এগুলো নিয়ে আমরা আলাপ করি না, ডিসকাস একই কথা আছে। তো এই হলো আমাদের, আমরা স্টপ করি। আজকে আমরা খুব সংক্ষেপে দুটা জিনিস আলাপ করলাম। একটা হলো আমাদের বেসিক র মেটেরিয়াল কি কি লাগে, এটা একটার মধ্যে আছে হলো আয়রন বিয়ারিং ম্যাটেরিয়াল তো লাগবেই, এবং আয়রন বিয়ারিং এর মধ্যে কমন সোর্স যেটা, সেটা হলো আইদার আমরা পিগ আয়রন দিতে পারি, পিগ আয়রনটা আইদার সলিড ফর্মে অর লিকুইড ফর্মে। পিগ আয়রন ফর্ম, সলিড ফর্মে হলে মার্চেন্ট পিগ আয়রন বলে, এবং এটা ফসফরাসের গ্রেডিং করা, উপর বেস করে গ্রেডিং করা হয়। তুমি বাজারে কিনতে যাবা, তখন তোমাকে উল্লেখ করতে হবে আমি কত পার্সেন্ট ফসফরাস চাই সলিড পিগ আয়রন। অথবা লিকুইড পিগ আয়রন হতে পারে যদি তোমার ব্লাস্ট ফার্নেস থাকে, সরাসরি ব্লাস্ট ফার্নেস থেকে লিকুইড পিগ আয়রন তুমি নিয়ে আসতে। সো দিস ইজ দ্য মেইন সোর্স, যেটা প্রাইমারি স্টিল মেকিং প্রসেস ইউজ করা হয়। আরেকটা মেইন সোর্স যেটা, সেটা হলো স্ক্র্যাপ, যেটা আর্ক ফার্নেসে ইউজ করা হয়। স্ক্র্যাপ, বিভিন্ন ধরনের স্ক্র্যাপ অ্যাভেলেবল আছে। আমাদের নিজস্ব তৈরি স্ক্র্যাপ হতে পারে, বাজার থেকে কিনে এনে স্ক্র্যাপ তৈরি করতে পারি, অথবা ইন্টারন্যাশনাল মার্কেট থেকে আমরা বান্ডেল স্ক্র্যাপ অথবা বিভিন্ন ক্যাটাগরির বান্ডেল স্ক্র্যাপ, সর্টেড, আনসর্টেড, কেমিক্যাল কম্পোজিশন জানা, কেমিক্যাল কম্পোজিশন অজানা, ডিপেন্ডিং অন দ্য প্রাইস, সেগুলো আমরা কিনতে পারি। এবং আমরা কিছু ছবির মাধ্যমে দেখিয়েছি কি ধরনের স্ক্র্যাপ হতে পারে। সো রিফ্র্যাক্টরি আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু, দিস ইজ দ্য মেইন কনজিউমেবল, এবং এটা বিভিন্ন ধরনের টর্চার সহ্য করে, এটা কেমিক্যাল রিঅ্যাকশন মানে হচ্ছে, সুতরাং এখানে ইরোডের, তারপরে মেকানিক্যাল ইরোশন হচ্ছে। তো এই ধরনের নানাবিধ টর্চারের কারণে এদের কিছু স্পেশাল প্রপার্টি লাগে। এটা ভেরি স্ট্রেংথ, হাই স্ট্রেংথ হতে হবে, এটা যাতে খুব ইজিলি এটা সলিউবল না হয় তার ব্যবস্থা করতে হবে। এটা থার্মাল এক্সপানশন প্রপার্টি কম ঠিক মতো হতে হবে, যাতে করে এই হাই টেম্পারেচার এটা এক্সপান্ড করলো, তারপরে ক্র্যাক ডেভেলপ করলো, এক্সেট্রা, এই ধরনের সিনারিও না হয়। আমাদের দেশে একটা খুবই কমন একটা প্রবলেম হয়, সেটা হলো লাইনিং ফেটে গেছে, লাইনিং ভেঙে গেছে, লাইনিং ভেতরে লিকুইড ঢুকে গেছে, লিকুইড ঢুকে যায় নিয়ে তোমার বাইরে যে স্টিল শেল যেটা আছে, স্টিল শেলকে কাটিয়ে ফেলেছে, লিকুইড পেনিট্রেট করে ফেলেছে তোমার সিস্টেমের মধ্যে। তো এই ধরনের হ্যাজারাস সিনারিও বাংলাদেশে দেখতে পাওয়া গেছে। বাংলাদেশে অ্যাভেলেবল আছে, ইন্ডিয়াতেও হতে পারে, আমরা ইন্ডিয়ার কথা জানি না, কিন্তু আমরা আমাদের দেশে কিছু কিছু ইন্ডাস্ট্রিতে দেখেছি যে ধরনের সিনারিও হয়ে থাকে। সো রিফ্র্যাক্টরি ইজ একটা ইম্পর্টেন্ট ইস্যু। এরপরে আমরা যেটা আলাপ করেছি সেটা হলো কিছু প্রি ট্রিটমেন্ট করা হয়। মেইন উদ্দেশ্যটা হলো যে মেইন স্টিল মেকিং প্রসেস যেটা আছে সে তার উপরে লোড কমানো, ঠিক আছে। রিফাইনিং অ্যাকশনটা মেইন স্টিল মেকিং প্রসেসে যাতে কম হয়, তাতে সময় কম লাগবে, তাতে রিফ্র্যাক্টরি অপচয় কম হবে, এবং খুব কুইকলি আমরা স্টিল তৈরি করতে পারবো। এবং এর জন্য প্রি ট্রিটমেন্ট করা হয়। যে লিকুইডটা আমরা চার্জ করব সেই লিকুইডটা যেন আগেই তিনটা জিনিস, একটা হলো সিলিকন যাতে আমরা সরিয়ে ফেলতে পারি, 2 নম্বর সালফার ফসফরাস যাতে আমরা সরিয়ে ফেলতে পারি। এবং এর জন্য কতগুলো মেথড আছে। আমরা ব্লাস্ট ফার্নেসে যে কি বলে এটাকে, এই রানার যেটা আছে, যেটা থেকে লিকুইড ট্যাপ হোল যেটা আছে, যেখান থেকে লিকুইড বেরিয়ে যাচ্ছে, সেই ট্যাপ হোলের মধ্যে আমরা সিলিকন রিডিউসিং এজেন্ট দিতে পারি, মেইনলি আয়রন অক্সাইড অথবা ম্যাঙ্গানিজ অক্সাইড, সেগুলো দিয়ে সিলিকন কমিয়ে ফেলতে পারি। অথবা টর্পেডো আর বলে একটা ভেসেল আছে যেখানে এই সমস্ত রিফাইনিং গুলো করতে পারি। সালফার ফসফরাস রিমুভ করার জন্য আমরা মেইনলি যেটা করি সেটা হলো কার্বনেশিয়াস ম্যাটেরিয়াল অ্যাড করি, আইদার সোডা অ্যাড করতে পারি, অথবা সোডিয়াম কার্বনেট অ্যাড করতে পারি, অথবা সিম্পলি লাইম অ্যাড করতে পারি। ইউজুয়ালি ইন দ্য ফর্ম অফ পাউডার অ্যাড করা হয়, এবং পাউডার অ্যাড করার জন্য আমরা বিভিন্ন ধরনের আইদার ব্লো করতে পারি। ব্লো করতে গেলে আমাদের বিভিন্ন ধরনের গ্যাসেস মিডিয়াম লাগে, ক্যারিয়ার গ্যাস বলে এটাকে, এবং এই ক্যারিয়ার গ্যাস হতে পারে আইদার নাইট্রোজেন অথবা অক্সিজেন হতে পারে, অথবা আর্গন হতে পারে, যদিও আর্গন ভেরি এক্সপেন্সিভ। So that's the pre-treatment of liquid iron before entering into the steel making furnace properly. Okay, any questions? স্যার এই ক্যারিয়ার গ্যাস হিসেবে নাইট্রোজেন যদি ইউজ করি তাহলে স্যার নাইট্রেট ফর্ম করে ক্ষতি করতে পারে না? হ্যাঁ করতে পারে, অবশ্যই করতে পারে, অবশ্যই করতে পারে।
কিন্তু অন্যান্য এলিমেন্ট যেটা আর্গন বাদে অন্যান্য গ্যাস যেগুলো দেই তার চেয়ে নাইট্রোজেন লেস হার্মফুল, ঠিক আছে? জি নাইট্রোজেন সলিবিলিটি ইন আয়রন একটা ইস্যু, ঠিক আছে? তো এগুলো খুব একটা ডেফিনেটলি থাকে, কিন্তু তার লেভেল খুব কম। জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, তাহলে আমরা আজকে শেষ করি।